কৃষক বলে শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শেডের ভিতরে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে আমি অবস্থান করছি ভারতে। এটি হচ্ছে একটি বীজ প্রসেস করার কেন্দ্র, অর্থাৎ এখানে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এই পাশে রয়েছে ঝিঙ্গা গাছ এবং পাশে করলা এবং বিভিন্ন ধরনের গাছ। এই গাছগুলি থেকে হচ্ছে বীজ উৎপন্ন করা হয়। আমরা বাংলাদেশে যে বীজ পেয়ে থাকি এবং ভারত থেকে নিয়ে থাকি, এই বীজগুলা এখানে উৎপন্ন করা হয়। আজকে ভারতের কৃষি এবং কিভাবে বীজ উৎপন্ন করা হয় সব কিছু মিলে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ভারতের কৃষি। আমাদের বাংলাদেশের যে ধরনের আবাদ হয়ে থাকে, ধান, ভুট্টা, সবজি, এর বেশিরভাগ বীজ দেশের বাইরে থেকে এসে থাকে। তার মধ্যে একটি বড় অংশ আসে ভারত থেকে। এবার আমাদের অবস্থান ভারতে, সেই বীজ সংরক্ষণ যেখানে হয়ে থাকে, যেখান থেকে আমরা বীজ পেয়ে থাকি। আমরা জমি থেকে যে ভুট্টা উৎপন্ন করে থাকি, সেটা থেকে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয় এবং যে গাছটি রয়েছে সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কিংবা গো খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। বাংলাদেশে দিন দিন ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, রাজশাহী, বগুড়া, যশোর, খুলনা ইত্যাদি এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিন দিন নতুন নতুন জায়গায় এই ভুট্টা চাষ জনপ্রিয়। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কর্ণাটক প্রদেশে। এটি ভারতের একটি প্রদেশ। আমি আসলে ডিটেলস বলতে পারছি না, আসলে এত জায়গায় ঘুরেছি। যাই হোক, আমরা এখন কথা বলছি যে আমরা যে বীজগুলো নিয়ে আমরা বাংলাদেশে লাগাই, বিভিন্ন ফসল উৎপন্ন করি, এই বীজগুলো যে এখানে থেকে তৈরি করা হচ্ছে। তো আমি এখন কথা বলবো শরৎ। এই শরৎ হচ্ছে তার বাপদাদারাও এই বিজনেসটা করতো, তো পারিবারিক সূত্রে শরৎও এই বিজনেসটা ছোটোকাল থেকে শিখেছে। তো আমরা এখন শরতের সঙ্গে কথা বলছি। তবে এখানে কথা হচ্ছে যে ওরা হচ্ছে ভারতের এত ল্যাঙ্গুয়েজ, অনেকে হিন্দি পারে, তামিল ভাষা পারে না, আবার অনেকে তামিল ভাষা পারে, আবার এখানে কর্ণাটকা যে ল্যাঙ্গুয়েজ এটা পারে না, আবার অনেকে তেলেগু ল্যাঙ্গুয়েজ পারে না। এক একজনের ভাষায় কথা বলে থাকে। তো এখানে ভাষাগত অনেক সমস্যা। তো শরৎ, হাউ আর ইউ? Fine, sir. आप कैसे? Yeah, good. हाँ. So this your field? हाँ, this is our R&D farm. This is Karnataka. It is mainly good for vegetable production, like okra, tomato, ridge gourd, bottle gourd, sponge gourd, chili, watermelon, capsicum. सभी all vegetable, pumpkin, सभी musk melon. Okay. Extra. So all vegetable production main area Karnataka only. Vegetables. Vegetables. So how your process? For doing given to farmers and doing for production. Production. Okay. All vegetable production and breeding will be done in R&D farm. This R&D farm? This is our research farm. This is ridge gourd. This is tomato varieties. That is cucumber, bitter gourd. Sabhi all breeding will work in R&D farm. Outside okra is there. Sabhi breeding work in R&D farm and production will be given to farmers. Good seed growing. How process? प्रोसेस फार्मर का लैंड में देते, वो हमारा स्टाफ्स रहते, डेली विजिट करते प्रोडक्शन का टाइम. Okay. All seed is a good. हाँ, all seed is good. All seed is good. And How? we are doing in production, cleaning, grading, packing. All we are involved in all agriculture activities. আসলে শরতের যেহেতু এটা দাদা বাবা আমল থেকে এই বিজনেসটা করে আসছে, আসলে ও দেখতে দেখতে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছে এবং ওরা আসলে বলতে চায় যে এখান থেকে যেই সিডগুলো উৎপন্ন হচ্ছে তা 100% গজাবে। 100% seed is growing. 100% seed is growing and only not one varieties. Every crop varieties different varieties. Ridge gourd में nearly 10 varieties है. Okay. Long में, medium में, short में. टोमेटो में भी different varieties है. Round में, oblong variety में और determinate, semi determinate varieties. Different varieties है. Depend upon their area. আসলে এখানে যে ধরনের সবজি চাচ্ছে এবং এই ধরনের সবজি এখান থেকে উৎপন্ন করে দেওয়া হচ্ছে। আপনি যদি উস্তা চান, এখান থেকে সে আগে অর্ডার দিতে হবে, সে তার এই R&D ফার্ম থেকে সে ওই বীজটা উৎপন্ন করে আপনাকে দিবে। আবার যদি আপনি করলা চান, এটাও দিবে। যেমন এটা হচ্ছে টমেটোর গাছ। আপনার টমেটোর বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে, গোল, লম্বা, মাঝারি।
তো আপনার চাহিদা অনুসারে এখান থেকে সে উৎপন্ন করে দিবে। আবার পেছনে আছে মরিচ, এখান থেকে মোটামুটি সব ধরনের বীজই উৎপন্ন করা হয়ে থাকে। আর বিশেষ করে হচ্ছে যে এখানে এত ল্যান্ড, আমরা যেমন সাগর দিকে তাকাই চোখের দৃষ্টি শেষ হয়ে যায়, ঠিক এখানে তাকাইলেও ব্যাপারটা এরকম মনে হয়। And we are special in okra, bitter gourd or pumpkin, chili. Bitter gourd में nearly 8 varieties available. বীজের মধ্যে আসলে সবচেয়ে যদি স্পেশাল বলা হয় তাহলে হচ্ছে লাউ। লাউ আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়। এটা হচ্ছে এখানে 8 আইটেমের, এখানে 8 কোয়ান্টিটি 8 আইটেমের Varieties. লাউ এখান থেকে উৎপন্ন করা হয়, লাউয়ের বীজই। এটা হচ্ছে ও বলতে চাচ্ছে যে এটা ওরা খুবই মাস্টার, এটা ওরা খুব স্পেশালি দিতে পারে। বটল গার্ড এন্ড অ্যানাদার Bottle gourd, ridge gourd, okra. ওকরা। Okra is very ঢেঁড়সটাও এখানে খুবই ভালো, ম্যাক্সিমাম ঢেঁড়সের বীজটাই এখান থেকে নেওয়া হয়। তো ঢেঁড়সের জন্য ওরা হচ্ছে যে এই ভারতবর্ষ ওরা ভালো করছে এবং এখান থেকে সে বিভিন্ন দেশে পাঠিয়ে और পাঠাচ্ছে। चिल्ली में चिल्ली डार्क ग्रीन, मीडियम ग्रीन और लाइट ग्रीन वेराइटीज है, सभी चिल्ली वेराइटीज अवेलेबल ওকে और टॉलरेंस फ्री। মরিচ তো আসলে আমরা সবাই কম বেশি, সবাই না, মরিচ আমাদের নিত্যদিনের একটি জিনিস যেটা আমাদের প্রত্যেকদিন লাগে এবং কি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে মরিচের দাম নিয়ে অনেক তুলকালাম হয়ে গেল। তো মরিচের এখানে প্রায় 50 ধরনের জাত হয়ে থাকে, এর মধ্যে মোটামুটি সব ধরনের জাতগুলো ওর এখানে হয়ে থাকে। 50 50 items. 50 varieties. We will given supply, we depend upon area के ऊपर we can supply. which area डार्क ग्रीन चाहिए तो डार्क ग्रीन सप्लाई करते हैं, लाइट ग्रीन चाहिए तो लाइट ग्रीन सप्लाई करते हैं, ও और হচ্ছে शार्ट सेगमेंट, लॉन्ग सेगमेंट, ও হচ্ছে ছোট মরিচ, বড় মরিচ, Dark green গ্রিন light. মরিচ, হোয়াইট মরিচ, বিভিন্ন ধরনের মরিচ সে এখানে উৎপন্ন করে থাকে মরিচের বীজ। এবং ওর শিওর করতে চাচ্ছে যে এখানে যে মরিচের বীজগুলো আমরা উৎপন্ন করি 100% ভালো, এখানে কোনো খারাপ বীজ নেই, 100% বীজ ভালো এবং 100 থেকে 100 বীজই গজাবে, 100% সিড গ্রোয়িং। 100% seed. That type cleaning will be continuous by labor, by machine, by और cleaning होने के बाद and cleaning होने कलर भी करते हैं, पूरा ready to material supply. আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি আরডিএ বা এখান থেকে রিসার্চ করে বীজ উৎপন্ন করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে নির্বাচন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 5টি লাইন হচ্ছে ছেলে আর তারপরে পুরো এলাকাটা জুড়ে হচ্ছে মেয়ে। তো এখানে যেটা হয় ছেলে ফুলগুলা সংগ্রহ করা হয়, করার পর তারপরে মেয়ে যে গাছগুলো আছে এই ফলগুলোর উপরে এভাবে পলিউশন করা হয়, যেটা আমি এখানে যারা ছিলেন তাদের কাছ থেকে আমার জানা যে পলিউশন করা হয়। এই পলিউশন করার পর ওনারা শিওর হয় যে 100% ভালো বীজ এই গাছ থেকে হবে এবং ঠিক তাই হচ্ছে। এখান থেকে বীজ উৎপন্ন করে বিশ্বের বিভিন্ন দেশে বীজগুলো যাচ্ছে, তথা আমরা বাংলাদেশে এই বীজগুলো যাচ্ছে এবং ওনারা বারবার যেটা বলে থাকছে যে আমাদের বীজগুলো হচ্ছে 100% বীজ গজাবে এবং ভালো ফল পাবেন এবং ঠিক তাই হচ্ছে। আপনাদের এইখানে আসলে ভুট্টার চাষাবাদটা আপনারা কি করে করেন? Actually, this area is totally rain-fed condition. Our water very shortage. This area is water is ground level is very. Some fertilizer dose is more than compared to another in North India, North side, North India side. This area totally farmer is totally rain, depend on rain. So अगर rain is good, तो yield is getting very good. अगर rain is less, तो yield is less. नहीं average in farmer get 40 कुंटल 40 कुंटल पर एकड़. 40 टन पर एकड़? नहीं no 4 टन 4 टन 4 टन पर एकड़। पर एकड़ वेरी गुड गोइंग। 40 टन पर एकड़। और जिस एरिया में हमारे जो एरिया में थोड़ा ड्राउट टॉलरेंट वैरायटी ज़्यादा हम लोग इस पर काम करते हैं कि अगर रेनफॉल ज़्यादा हुआ तो यील्ड अच्छा आएगा, अगर रेनफॉल कम भी हुआ तो
फार्मर को नुकसान नहीं होना। अगर रेनफॉल कम हुआ तो हाइब्रिड है वो फुल ड्राई हो जाते, बट दिस एरिया बहुत सारे इंडियन कंपनी वर्किंग इन ड्राउट टॉलरेंट, कम पानी में भी वो मक्का अच्छा दिखता है, तो वो अपने आप को ग्रो करता है। ওকে, দর্শক আমরা কথা বলছিলাম এই ভারতের একজন অন্যতম ব্রিডার রাজেশ দা। উনি বলতেছিলেন যে এই এলাকাটিতে হচ্ছে পানিতে খুব সংকটাপন্ন থাকে, পানি নেই বললেই চলে এই এলাকায়, অনলি বৃষ্টির উপর নির্ভর করতে হয়। আর যদি বৃষ্টি না থাকে তাহলে ফলন ভালো হয় না। আর এখানে পার একরে 4 টন ভুট্টা হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ভালো ভুট্টা হচ্ছে। তো এখানে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে যত্নের যে ব্যাপারটা, ইদানিং পাহাড় কেটে 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 এখানে ভুট্টার আবাদ করা হচ্ছে। তো আমরা যদি যত্ন এবং আমাদের জায়গাগুলি ফেলে না রাখি, আমরাও ভুট্টায় সম্পূর্ণ লাভ করব। মালচিং পদ্ধতি এবং সেট পদ্ধতির অনেক উপকারিতা আছে, বিশেষ করে কৃষকদের জন্য। কারণ এখানে ফসলের গুণগত মান ভালো থাকে, ফসল উৎপন্ন বেশি হয়, সেই সঙ্গে আমাদের যে কৃষকরা যে কাজ করে থাকে, যে পার্ট হিসাবে লেবারের প্রয়োজন হয়, দৈনিক মজুরির প্রয়োজন হয়, সেটা থেকেও অনেক পরিত্রাণ পাওয়া যায়, ওটাও আসলে লাগে না। তো আমাদের দেশে কিন্তু দিন দিন এই মালচিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু এই শেড পদ্ধতি এখনও চালু হয়নি। আশা করি যে আগামীতে আমাদের সরকার কোনো দেখ না দেখ, আমরা আমাদের নিজ থেকেই এই শেড পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, আমরা নিজেরা লাভবান। ছাগল পালন অত্যন্ত লাভজনক ব্যবসা। বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে প্রচুর পরিমাণে ছাগলের বাণিজ্যিক খামার রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালে প্রচুর পরিমাণে বাণিজ্যিক খামার রয়েছে। এর মধ্যে থেকে আমাদের বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গলের ছাগলের খামারের সংখ্যা একটু বেশি, এবং আমাদের গ্রাম এলাকাতে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা চোখে পড়ে। কিন্তু ইদানিংকালে একটু ব্যতিক্রম, ভারতের বিখ্যাত তোতাপুরি, হরিয়ানা এই ছাগলগুলিও আমাদের বাংলাদেশের বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। ভারতের বেঙ্গালুরু কিছু গ্রামে আমরা ঘুরে ঘুরে দেখেছি যে এখানে ছাগলের বিশাল পাল, একটি পালের মধ্যে 250 থেকে 300 করে ছাগল থাকে। এবং এখানে আরেকটু মজার ব্যাপার হচ্ছে যে যারা এখানে এই ছাগলগুলি দেখাশোনা করেন, তাদের নির্দিষ্ট একটি পোশাক রয়েছে, এই পোশাকটা পরেই তারা ছাগল চড়িয়ে থাকে। এই পোশাকটি হচ্ছে যে রোদ থেকে বাঁচায় এবং বৃষ্টি থেকেও বাঁচায়। তো আমরা এবার দেখে নিচ্ছি এই ছাগলগুলি। আসলে এই রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাগলের অনেক বড় একটি পাল। এটা হচ্ছে এখানকার ট্রেডিশন, একটি পালের মধ্যে অসংখ্য ছাগল থাকবে, এখন 1-2 জন করে এই ছাগলগুলি ওনারা নিয়ে আসবে, আবার নিয়ে যাবে। আমরা বাংলাদেশে আসলে সচরাচর এরকম খুবই কম চোখে পড়ে। এই ছাগলগুলি মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট বা এই সরকারের পক্ষ থেকে গরিব মানুষদেরকে দেওয়া হয়। ওনারা লালন পালন করে এগুলো বিক্রি করে থাকে এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। গভর্নমেন্টের মূল পরিকল্পনাই হচ্ছে যে গরিব মানুষকে স্বাবলম্বী করা এবং এই ছাগল পালনের মধ্য দিয়ে। ভারত ছাগলের মাংসের বেশ চাহিদা রয়েছে, বিশেষ করে এখানে গরুর মাংস খাওয়ার লোকজনই খুবই কম, এই জন্য ছাগলের মাংসের বেশ চাহিদা রয়েছে এবং ছাগলও বেশ পরিমাণে আবাদ হচ্ছে। এটা হচ্ছে সিড প্রোডাকশনের একটি প্লট, এখান থেকে বীজ উৎপন্ন হবে। তো এটা কিভাবে প্রসেসিং করা হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি আমাদের এক্সপার্ট राशिद भाई काछ থেকে। एक्चुअली जो झींगा का जो भी हाइब्रिड सीड प्रोडक्शन है तो डिफरेंट तीनों टाइप से कॉस्ट होता है, वही एक वन हाइब्रिड बनता है। मतलब आप ह्यूमन में अगर देखेंगे तो 2 डिफरेंट, जैसे आप अगर बांग्लादेश से हैं तो
अगर कोई यूरोपियन कंट्री से है, उससे उसको जब आप क्रॉस कराएंगे, उससे जो बच्चा पैदा वो इंटेलिजेंट होता है। तो सेम मतलब क्रॉप में ब्रीडिंग प्रोग्राम में ही होता है, डिफरेंट जीनोटाइप को हम लोग लॉट ऑफ क्रॉस कराते हैं। उसके बाद एक हाइब्रिड बनता है, जिससे क्या होता है उसमें डिजीज रेजिस्टेंट यील्ड पावर टोटली बढ़ जाता है। अगर आपके एरिया में कोई एरिया में डिजीज आता है और उसकी प्रोडक्टिविटी कम है, बट उसमें डिजीज आ रहा है लेकिन उसमें यील्ड ज़्यादा है, किसी में डिजीज नहीं आ रहा है लेकिन यील्ड कम है, तो फिर हम लोग आपस में क्रॉस करा के उसको ऐसा वैरायटी बनाते हैं कि यील्ड भी अच्छा है और उसमें डिजीज में ना आए। तो ये जो वैरायटी आप देख रहे होंगे दो डिफरेंट है। आप देख रहे होंगे ये मेल पार्ट है, एक झींगा का एक फीमेल पार्ट है। इसका जो लीफ है ये डार्क ग्रीन है। आप कैरेक्टर भी डिफरेंट रहता है, इसका ये डार्क ग्रीन है और ये लाइट ग्रीन है। इससे जो हाइब्रिड बनेगा वो ज़्यादा हिटोसिस देता और डिजीज रेजिस्टेंट भी होगा और हाई यील्डिंग देगा। तो ये मेन फर्क है ओपन पोलिनेटेड वैरायटी और हाइब्रिड। इसमें क्या है, टू डिफरेंट टू जीनोटाइप का आपस में क्रॉस करा के ये ফোন আসলে ব্যাপারটা এরকম যে বলতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশে একজন লোক ইউরোপের একজন লোক যদি মেল এবং ফিমেল ছেলে এবং মেয়ে যদি ক্রসিংয়ে বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এটার স্ট্রংটা এবং শক্তিশালী অনেক গুণ বেশি হবে। তো এরকম এখানে ঠিক এরকম ক্রসিং করানো হচ্ছে এবং এখান থেকে এই বীজটা উৎপন্ন করা হচ্ছে এবং এখান থেকে এনশিওর করা হচ্ছে যে এটা শক্তিশালী বীজ, এখান থেকে যেই ফলগুলো আসবে খুবই ভালো ফল এবং গুণগত মান ফল এখান থেকে জন্মগ্রহণ করবে। থ্যাংক ইউ। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। তো আজকের মতো শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।